সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যারা দেশে এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন প্রত্যেককে আজকের নিটল টাটা মাই টিভি সংলাপ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি জামিল আহমেদ। আমরা আজকে বিশেষ করে এই সময়কালের সবচেয়ে আলোচিত বিষয় স্থানীয় সরকার নির্বাচন, যেটি আপকামিং আসতে যাচ্ছে, তার সাথে সংশ্লিষ্ট রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো এবং সঙ্গত কারণেই বড় দুটো রাজনৈতিক দলের দুজন রাজনীতিবিদকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমার সাথে ডান দিকে আছেন আমাদের টেলিভিশনের পরিচিত মুখ, সাবেক পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান এমপি। আপনাকে স্যার স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এবং একই সাথে আরও একজন পরিচিত ব্যক্তিত্ব টেলিভিশনের, সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক। প্রিন্স ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমরা যেটি শুরুতে উল্লেখ করেছি যে স্থানীয় সরকারের একটি ধাপ উপজেলা নির্বাচন, যেটি বিভিন্ন ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই সম্পর্কে রাজনীতিবিদরা নিশ্চয়ই খোঁজখবর রাখেন। আমি শুরুতে ইমরান সালেহ প্রিন্স আপনার কাছেই একটু প্রথমে শুনতে চাই যে রাজনীতিবিদরা যখন নির্বাচনে অংশ নিচ্ছেন এবং আপনার দলের বর্তমান অবস্থান কি আপনি তো বলবেন নিশ্চয়ই, এবং একই সাথে আমরা আজকে গণমাধ্যমের কিছু তথ্যও দেখলাম যে রাজনীতিবিদ যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের ইনকাম লেভেল তারা যেটি ডিসক্লোজ করেছেন সেটি নিয়ে গণমাধ্যম কথা বলেছে এবং আপনাদের কিছু অবজারভেশন আছে। মূলত আপনার দলের উপজেলা নির্বাচন নিয়ে অবস্থানটি যদি আমাদের সামনে প্রথমে বলেন, তারপরে আমরা অন্য জায়গায় যাব। মিস্টার প্রিন্স, আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে আমাদের সহ আলোচক, আমাদের সবচেয়ে সিনিয়র মান্নান সাহেব এখানে উপস্থিত আছেন, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি নিশ্চয়ই জানেন যে উপজেলা নির্বাচন নিয়ে আমাদের দলের যে অবস্থান, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ রাজপথে আমরা যারা আন্দোলন করছি এক দফা দাবিতে, সেই আন্দোলনরত সকল রাজনৈতিক দলগুলো আজকে আমরা একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি যে বর্তমান এই উপজেলা নির্বাচন আমরা বর্জন করছি। কেন বর্জন করেছি সেটার একটি ব্যাখ্যাও আমরা দিয়েছি। আপনারা জানেন যে গত 7ই জানুয়ারি এই আওয়ামী লীগ সরকার তারা যেই নির্বাচনটি করে নিয়ে গেল, যেটা জনগণের বর্জনের মুখে কিংবা প্রত্যাখ্যানের মুখে যে নির্বাচনটি করে নিয়ে গেল, সেটা ডামি নির্বাচন হিসাবে জনগণের কাছে আখ্যায়িত হয়েছে। দেশে বিদেশে এই নির্বাচনে কোনো গ্রহণযোগ্যতা নাই, কোনো বিশ্বাসযোগ্যতাও নাই। এই সরকারের এই সংসদের যারা বিরোধী দল বানানো হয়েছে এই সাজানো পাতানো নির্বাচনে, সেই বিরোধী দলের নেতাও বলছেন যে এই নির্বাচনের বা এই সংসদের কোনো গ্রহণযোগ্যতা নাই। তো আজকে এটাই প্রমাণিত হয়েছে এই দেশে নির্বাচনী ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এর আগেও 2014 সাল 2018 সালের নির্বাচন কিংবা স্থানীয় সরকার যে নির্বাচনগুলো হয়েছে এই সরকারের আমলে, তাতে সব নির্বাচনই আপনার নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছিল, যেখানে জনমতের কোনো প্রতিফলন ঘটে নাই। সেগুলোর প্রেক্ষাপটে আমরা যারা এক দফা আন্দোলনে আছি তারা এই নির্বাচন বর্জন করছি। আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। আমরা বলেছি যে এক দফা এই আন্দোলন চলাকালে এই সব নির্বাচনের মধ্য দিয়ে এই আওয়ামী লীগ তারা এই নির্বাচনকে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেখাতে চায় এবং দেশে বিদেশে যেহেতু এদের কোনো গ্রহণযোগ্যতা নাই, বিশ্বাসযোগ্যতা নাই এই নির্বাচনের, যেটা 7ই জানুয়ারি, আবার সেই উপজেলা নির্বাচনে তারা সাজানো পাতানো একটি নির্বাচন করেছে। কেমন অনেক আমি আসছি এই প্রশ্নের উত্তরটা আমি দেবো। কেমন, যেমন ধরেন আপনারা জানেন 2016 সালে সম্ভবত 15 সালে যখন নির্বাচনটা হচ্ছিল স্থানীয় সরকার নির্বাচন, কারো কোনো দাবি না থাকা সত্ত্বেও তারা স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক দিয়ে নির্বাচনের তারা একটা আইন নিয়ে আসতো যে রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচনে যে প্রতীকে নির্বাচন করবে একইভাবে স্থানীয় সরকার নির্বাচনে এই প্রতীকে নির্বাচন করবে। তখন আমরা কিন্তু এর প্রতিবাদ করেছিলাম, আমরা নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিলাম, কিন্তু আমাদের কথা কর্ণপাত করে নাই। তারা প্রতীক দিয়ে নির্বাচন করেছে। কেন করেছে? কারণ প্রতীক দিয়ে তখন যদি নির্বাচন না করতো আওয়ামী লীগের ঘরে ভাঙন ধরা দিত। তার মানে আওয়ামী লীগের ঘরে যাতে ভাঙন না ধরে সেই জন্য তারা প্রতীকে নির্বাচন দিল। এইবার আবার এসে এমন কি হলো, কারো কোনো দাবি নাই এবারও যে প্রতীক উঠিয়ে দাও, তারা প্রতীক তারা উঠিয়ে দিল। কেন? এখন তারা ঘরের ভাঙনের দরকার নেই, দেখার দরকার নেই, তারা প্রার্থী সংখ্যা বাড়ানোর জন্য প্রতীক করা হয়েছে। অবশ্যই দেশে যে একটা কর্তৃত্ববাদী শাসন চলছে তার বড় একটা উদাহরণ হচ্ছে এইটা। তারপর আপনি আসছেন এবং আপনাদের দলে অনেক প্রার্থী আপনি বলেছেন আমাদের দল নির্বাচনে অংশগ্রহণ করছে না এবং বর্জন করছে। এখানে আমাদের দলের কিছু লোক দাঁড়িয়েছে, যেমন প্রথম দফাতে যে নির্বাচনটা আপনার হচ্ছে 150টি 52টি আসনে, সেখানে তারা
আমাদের দলের কিছু লোক দাঁড়িয়েছে। আপনারা জানেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে স্থানীয় পর্যায়ে এমন কিছু ব্যক্তি থাকে যারা কোনো নির্বাচন আসলেই দাঁড়িয়ে যায়। কেউ দাঁড়ায় পরিচিতি লাভের জন্য, কেউ দাঁড়ায় অন্য দলের সুবিধা দেওয়ার জন্য গিভ অ্যান্ড টেকের মাধ্যমে। এটা বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন, এটা একটা কালচার। তো আমাদের দলে ওই ধরনের লোক কেউ দাঁড়ায় নেই। যেমন ধরেন 152টি আসনে নির্বাচন হচ্ছে 3টি পদে, তাহলে তো সেখানে 456 জন প্রার্থী হওয়ার কথা। সেখানে আমাদের প্রার্থী ছিল 76 জন। তার মধ্যে আপনার চেয়ারম্যান পদে যে 28 জন দাঁড়িয়েছে, তার মধ্যে আমরা যদি নির্বাচন করতাম, দল যদি মনোনয়ন দিত, এই 28 জনের মধ্যে 8 জনকে দিতে পারতাম। আপনি বলছেন এটা অফিশিয়ালি আপনাদের সেরকম যোগ্য বা মানে নির্বাচন করার মতো প্রার্থী না। তো আজকে এই সব প্রার্থী সংখ্যা বাড়িয়ে তারা আওয়ামী লীগ বিদেশে দেখাতে চায় বাংলাদেশে একটা নির্বাচনী উৎসব চলছে। এই প্রসঙ্গটাতে প্রিন্স ভাই আবারও ফিরবো। মিস্টার এম এ মান্নান, আপনার প্রসঙ্গটি জানা আছে, আপনি তো নিজেই রাজনীতিবিদ হিসেবে সেগুলো প্র্যাকটিক্যাল রিয়ালিটি ফেস করেন। তো মূলত এই যে গণমাধ্যমের যে চিত্র, আমরা যেহেতু এটি একটি গণমাধ্যম, আমরা কথা বলতে চাই যে উপজেলা নির্বাচন একসময় যেভাবে হতো, কিন্তু এখন যেমন আমি একটু তথ্য উল্লেখ করতে চাই, বলা হচ্ছে যে যারা প্রার্থী হয়েছে ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী প্রায় 40% প্রার্থীদের তারা ইনকাম লেভেল দেখিয়েছে বিলো 3 লাখ টাকা পার ইয়ার, মানে যেটা ট্যাক্সেবল ইনকামই না। মানে বাংলাদেশের রাজনীতিবিদদের এই 40% এই চিত্রকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচক জনাব ইমরান সালেহ প্রিন্স, তাকে আমার শুভেচ্ছা, ধন্যবাদ। আপনি সরাসরি যে প্রশ্নটা করেছেন একদম সুনির্দিষ্টভাবে 3 লাখ টাকার নিচে আয় দেখিয়েছেন 40% প্রার্থী। আপনার কারণ থাকতে পারে এটা অবাক হওয়ার, বা গণমাধ্যমেরও থাকতে পারে, ওটা নিয়ে আমি তর্কে যাব না। আমি তো মনে করি এটা অন্যায় কি আছে, যার যেটা ডিক্লারেশন দিয়েছে আইনগতভাবে দিয়েছে, এবং এটা দেখার কর্তৃপক্ষ আছে নির্বাচন কমিশন, তারা এটা নিয়ে তো এইটা প্রশ্ন করবে না যে 3 লাখের কম কেমনে হয়, এটা তাদের বলার কোনো কথা নয়। তারা এটাকে অ্যানালাইজ করে বাস্তবতার ভিত্তিতে যদি দেখে এটা কারেক্ট নয়, তারা আইনের মাধ্যমে এটার ব্যবস্থা নেবে। আর যদি সেরকম কোনো গ্রাউন্ড না থাকে, এটা মানতেই হবে। সুতরাং এখানে কোনো এই ধরনের একটা যে এটা হই হুল্লোড় করা যায় এত কম কীভাবে হয়, মেবি এটা ইনফরমালি আপনি জানেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে আইনগতভাবে এটা বলার কারো কোনো স্কোপ নেই। এবং আমি মনে করি এটা অ্যান্টি ডেমোক্রেটিক, এবং একটা গণতান্ত্রিক কালচার গড়ে ওঠার বা বাড়িয়ে তোলার যে আমাদের সকলের একটা দায়িত্ব গণমাধ্যম সহ, তার বিরুদ্ধে একটা নেতিবাচক ভূমিকা নেওয়া হচ্ছে। এবং একই সাথে রাজনীতিবিদ যারা, আপনারা সিজন পলিটিশিয়ান অনেক দিন থেকে, এবং আরেকটা চিত্র আমরা দেখলাম যে প্রার্থীদের মধ্যে প্রায় 56% যারা সরাসরি বিজনেসের সাথে জড়িত। এটি রাজনীতির কতটা গুণগত মানে ইম্প্যাক্ট আনতে পারে? ধন্যবাদ। প্রথমে বলি একটা ডিসক্লেমার, আমি আমার নিজের ব্যক্তিগত ভিউ এখানে বলবো। আমি আওয়ামী লীগের একজন কর্মী, আমি কোনো পদবিধারী নই এখন, বাট অবশ্যই আমি আওয়ামী লীগের আদর্শে বিশ্বাস করি। এবং তবে কথাগুলো যা বলবো এটা দলের মুখপাত্র নয়, আমি নিজের কথাগুলি বলছি। আপনি বলছেন যে বিশাল সংখ্যক, আপনি অবাক হয়েছেন, ব্যবসায়ী দেখছেন। আপনি জানেন 54 নির্বাচনে আমাদের দেশের যুক্তফ্রন্টের বিখ্যাত নির্বাচন, একটা মাইলস্টোন, কত পার্সেন্ট ছিল সেখানে? এই পরিমাণ পাইতেন আপনি বার, অ্যাডভোকেট, জমিদার এবং খান বাহাদুর, রায় বাহাদুর, এই ক্লাসের। তার মানে গত 54 থেকে শুরু করে কত বছর হলো, প্রায় 70 বছরের মতো, 70 একটা পরিবর্তন হচ্ছে বাংলার বুকে, বাংলাদেশের বুকে। ন্যাচারালি আপনি যখন ব্যারিস্টার আর ওই ধরনের জমিদার বা গ্রামের সৈয়দ, খান বাহাদুর, এই ধরনের পরিচিত যেগুলো আগে ছিল সেগুলো পাবেন না, এখন পাবেন নতুন প্রজন্মের। আমরা নতুন প্রজন্মের বা নতুন বাংলাদেশের প্রধান পরিচয় কি? ম্যাটেরিয়ালি পূর্বের বাংলাদেশের তুলনায় অনেক বেশি উন্নত। ম্যাটেরিয়ালি কথাটা বলছে, আপনি অবকাঠামো, জীবনযাত্রার মান, শিক্ষার মান, মাথা পিছু আয় সবচেয়ে বড়, গ্রামীণ পরিবারের আয়, আমরা যারা বিভিন্ন পেশায় আছি, উকিল মুক্তার যাই হই না কেন, বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, অথবা আমাদের মতো রাজনীতিতে, প্রত্যেকেরই কিন্তু আয় কম বেশি অনেক গুণ বেড়েছে। এবং এটা বেড়েছে, প্রধান চালিকা শক্তি ব্যবসা বাণিজ্য, উৎপাদন। তো ব্যবসা বাণিজ্যকে খারাপ দেখার কোনো কারণ নেই, এবং এটা অন্যায় কিছু নয়। যদি আপনি উন্নয়ন চান, পরিবর্তন চান, ইকোনমিক গ্রোথ চান, তাহলে আপনি কেন ব্যবসাকে কেন আপনি করবেন, ক্রিমিনালাইজ করবেন, বলবেন এটা মন্দ? এটা হয় না। গাছের ডালে বসে
ডাল কাটা ঠিক নয় বলে আমি মনে করি। Right. এবং এই ক্ষেত্রে ইমরান সালেহ প্রিন্স, আপনি আরো লক্ষ্য করেছেন যে বিশেষ করে আরো একটি প্রসঙ্গ নিয়ে আমরা প্রায় দেখছি যে বাংলাদেশের সংসদ সদস্যদের রিলেটিভ যারা, তাদেরকে এক ধরনের ডিসকারেজ করা হচ্ছে, তাদের আত্মীয় স্বজন যাতে সরাসরি উপজেলা নির্বাচনে অংশ না নেন। পার্টি থেকে আওয়ামী লীগ এটা অফিসিয়ালি বলছে। এটি কিভাবে মনে হয় যে আগামীতে ইলেকশন একটা ফ্যাক্টর হতে পারে অথবা নাও পারে? দেখুন, এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত, এটা আমার বলার কিছু নেই। তারপরে আমরা দেখেছি আওয়ামী লীগের এই সিদ্ধান্তকে অমান্য করে তাদের অনেক এমপির ভাই, ছেলে, স্ত্রী, কাজিন কিংবা আপনার চাচাতো ভাইয়ের ছেলে, মামা, শ্বশুর, তারা দাঁড়িয়ে গেছে। তাদের ব্যাপারে কিন্তু আওয়ামী লীগের কোনো বক্তব্য নেই। এটা আসলে এছাড়াও আওয়ামী লীগের যারা মানে এই দামি এমপি, তাদের বিভিন্ন অডিও ফাঁস হচ্ছে। তারা কর্মীদের ডেকে বলছে যে আমার মনোনীত প্রার্থীকে তোমরা ভোট দাও, না হলে এখানকার উন্নয়ন হতে পারবে না। হ্যাঁ, এমনও বলছে যে উপজেলা চেয়ারম্যান হচ্ছে এমপির বারান্দার দারোয়ান। সে দারোয়ান যদি এমপির মতো পছন্দ মতো না হয়, সে এখানে নিরাপত্তা দিতে পারবে না, উন্নয়ন করতে পারবে না। মানে এমপির ডিকটেশনে উপজেলা চেয়ারম্যান হবে এরকম একটা ব্যাপার। সেটাই, এমন সে নির্দেশ দিচ্ছে। তো এরকমও তো অনেক আমরা শুনতে পাচ্ছি অডিওগুলিতে। তো যাই হোক, আমি যেগুলো বলছি যে এগুলো আসলে টোটালটাই হচ্ছে আপনার একটা মানে মানে একটা লোক দেখানো। এই যে আপনার উপজেলা নির্বাচন হচ্ছে, এই উপজেলা নির্বাচনেও যে হারে আপনার আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, সেটা তো অবশ্যই এটা নির্বাচন কমিশনের দেখা উচিত। এই নির্বাচন কমিশন যে আমরা বলি ছোট জগন্নাথ, এই নির্বাচন কমিশন তাদের কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? এই যে আজকে আমরা এখানে আস্তে আস্তে শুনলাম আপনার বরিশালে কোন নির্বাচনে শিডিউলই ঘোষণা করেনি, সেখানে গোলাগুলি হয়েছে, 3 জন গুলিবিদ্ধ এই নির্বাচনকে কেন্দ্র করে। আগলঝরা বা এরকম কোনো একটা জায়গার নাম আর কি, আমি শুনছিলাম আস্তে আস্তে আমার ড্রাইভারের কাছ থেকে। তো যাই হোক, এই যে আপনার একটা পরিস্থিতি, এখানে তো নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। তো যে কথাটা আমি বলছিলাম, আপনি যে আমাদের মান্নান ভাইকে জিজ্ঞেস করলেন 3 লাখ টাকা কম, আজকে টিআইবির একটি রিপোর্ট, সেটা নিশ্চয়ই আপনার চোখ এড়ায় নেই। তারা বলেছে 6ষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে চেয়ারম্যান পদের 70% হচ্ছে ব্যবসায়ী এবং তাদের মধ্যে 94 জন হচ্ছে কোটিপতি। আচ্ছা, 94 জন হচ্ছে কোটিপতি। এবং এর মধ্যে বিগত নির্বাচনে এর ভাগটা ছিল 37 জন, এবার তার 3 গুণ কোটিপতি। তারা দেখিয়েছে যে এবার এমপি যারা মানে ইলেকশন করেছে, তাদের যে আয় ব্যয়ের যে হিসাব দিয়েছিল, তাদের থেকেও তাদের 3000 কত পার্সেন্ট যেন আয় বেড়েছে। এই উপজেলা চেয়ারম্যানদের 4500% আয় বেড়েছে। লুটপাটটা কোন পর্যায়ে গেছে? মান্নান ভাই মাইন্ড করবেন না, আমি আপনাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলছি না। আমি যেটুকু বলছি যে এইখানে লুটপাটটা কোন পর্যায়ে গেছে, এমপি, উপজেলা চেয়ারম্যান এরা মিলেও একটা লুটপাটের স্বর্গরাজ্য সেখানে গড়ে তুলেছে। না হলে একজন এমপি 3500% কিভাবে তার আয় বৃদ্ধি পায়, একজন উপজেলা চেয়ারম্যানের 4500% আয় কিভাবে বৃদ্ধি পায়, এটা কে দেখবে? আপনার অ্যানালিসিস কি, উপজেলাটা অ্যাট্রাকটিভ কেন এখনো? এগুলো শুনেন, স্থানীয় সরকার বলেন বা জাতীয় সরকার বলেন, সবকিছু এখন এটা একটা মানি মেকিং এর জায়গায় পরিণত হয়েছে বলে আমার মনে হয়। এখানে দেখার কেউ নাই। উন্নয়নের নামে হরিলুট চলছে, উন্নয়নের নামে হরিলুট চলছে। আজকে দেখলাম কুষ্টিয়াতে আপনার রাস্তা তৈরি করেছে, সেই রাস্তার পিচ গলে রাস্তাটা মানে নদীর ঢেউয়ের মতো হয়ে গেছে, ছবির মতো আমরা দেখেছি। আমি একটা জিনিস সাপ্লিমেন্ট করতে বলি যদি একটু মানন ভাইকে, সেটা মানন ভাই, এই যে লোকাল গভর্নমেন্ট সিস্টেমটি, যেটি আপনি অনেক গণমাধ্যমে কথা বলেছেন, আমরাও কাজ করেছি, এই যে কতটা ফাংশনাল উপজেলা সিস্টেম, যে কারণে প্রার্থীরা যে আসতে চাইছে তারা কতটা কাজ করতে পারবে বলে মনে হয় এক্সিস্টিং? আমি কোনো গবেষক নই জি, এবং সুশীল সমাজের কোনো চিন্তক নই এই বিষয়ে। আমি আমার দীর্ঘ জীবনের চাকরি করেছি, আমলাতন্ত্রে ছিলাম, আমি গ্রামে বড় হয়েছি, গ্রামের স্কুলে পড়েছি এবং আমি যখন চাকরিতে ঢুকেছি আমি গ্রাম পর্যায়ে শুরু করেছি আমার জীবনটা। এবং যে পরিবর্তনটা আমি দেখেছি, আমি যখন প্রথম এসডিও ম্যাজিস্ট্রেট ছিলাম, তখন যে একটা স্থানীয় সরকার ছিল, তার মর্যাদা, তার শক্তি, আর এখন যে গ্রামীণ যে আমাদের স্থানীয় সরকার আছে, আকাশ পাতাল, আকাশ পাতাল। হেডম্যান বলতে বোধহয় আমি এসডিও হিসাবে চেয়ারম্যানদেরকে আমার সাসপেন্ড করার, ডিসমিস করার ক্ষমতা ছিল, আইনে দেওয়া। সেই আইন এখন না, এখন সরকারে উচ্চতম পর্যায়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় এইটা করতে পারবে আফটার ডিউ প্রসেস। এটা একটা জিনিস বললাম। সম্পদের কথা বললেন,
ওই সময় আমার সময় যখন এসডিও ছিলাম বা এডিসি ডিসি ছিলাম, একজন চেয়ারম্যান বছরে হয়তো 100 টাকা পেত, উদাহরণ বলছি। সেই চেয়ারম্যান 100 টাকার জায়গায় এখন 1 লক্ষ টাকা পাচ্ছে, বাস্তবে অনেক বেশি। এটা তুলনার জন্য বললাম। তার মানে 1000 গুণ তার বেড়েছে। ওটা বেড়েছে, কিন্তু অটোনমি কি বেড়েছে কাজ করার? আসতেছি প্রথমটা বলুন যে তার মর্যাদা অটোনমি। অটোনমি যেখানে এসডিও নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে এখন কেন্দ্রীয় সরকারের নট নিয়ন্ত্রণ, রেগুলেশনে এসছে। রেগুলেশন শকজ করতে হবে, জানতে হবে, এনকোয়ারি করতে হবে, এরপরও তার উচ্চ আদালতে গিয়ে এটা অ্যাপিল করার সুযোগ থাকে বা সুযোগ আছে। সুতরাং তার যে সুরক্ষা, তার মর্যাদা। আচ্ছা, এছাড়া বিষয় আসলে যে গ্রামে কত বেড়েছে, শত শত নতুন বিষয় যেগুলো আমরা গ্রামে আগে দেখতাম না, সুপেয় পানি, স্যানিটেশন, আপনি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, প্রতিটি ক্ষেত্রে চেয়ারম্যানদের অফুরন্ত বর্তমানকালে আগের তুলনায় সুযোগ এবং ক্ষমতাও তার আছে এখন তুলনায়। তবে আমি আবার বলি, মানুষের যে প্রত্যাশা, মানুষ যা চায় গ্রামের মানুষ, তার তুলনায় এখনও এটা অনেক অনেক কম, আরও বেশি দরকার। তার মানে কি, মুদ্রা কথা, গ্রামের মানুষ এখন, আমরা যতই ঢাকায় জনাব প্রিন্সের আমি তর্কাতর্কি করি বিভিন্ন বিষয় আসন নিয়ে, সূক্ষ্ম বিষয় আসয়, সুচালু সূক্ষ্ম, গ্রামের মানুষ মোটা থাকে, তারা এক বাক্য যদি বলতে চান উন্নয়ন, লোকাল ডেভেলপমেন্টকে প্রাধান্য দিচ্ছে। উন্নয়ন, মোর ব্রিজ, মোর স্কুল, মোর হেলথ। রাইট, আমরা এই আলোচনাটি কন্টিনিউ করব, বিশেষ করে একটা বিরতি নিয়ে আবার ফিরতে চাই আজকের নিটল টাটা মাই টিভি সংলাপে। ছোট একটা বিরতি নিয়ে আমরা ফিরে আসছি, আশা করি আমাদের সাথেই থাকবেন। বিরতির পরে আমরা আবারও ফিরে এলাম নিটল টাটা মাই টিভি সংলাপ অনুষ্ঠানে। আমাদের সাথে আজকে আলোচনায় যোগ দিচ্ছেন এম এ মান্নান এমপি, সাবেক পরিকল্পনা মন্ত্রী, আমার ডান দিকে আছেন, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। আমরা যে আলোচনায় ছিলাম, আবার একটু ফিরে আসি। প্রিন্স ভাই, যেই কথা আপনিও বলছিলেন যে এগুলো বেশ কিছু এলিমেন্ট বলে আপনি বলেছেন যেগুলো পারপাসফুলি করা হচ্ছে। প্রতীক বরাদ্দের কথা বলেছেন, ইনকামের কথা বলেছেন, প্লাস রিলেটিভরা যে অংশ নিচ্ছে সেগুলি বলেছেন। তো এগুলো আপনারা কি কোনো ধরনের অফিসিয়ালি প্রতিবাদ করেছেন কমিশনে, না জাস্ট ইলেকশনে যাচ্ছেন না এটি প্রতিবাদ? দেখুন, এখানে কার কাছে প্রতিবাদ করব? যাদের চোখ থাকতে অন্ধ, যারা, তাদের কাছে প্রতিবাদ করা না করা একই কথা। তো ওনারাই তো আসলে এই যে আজকে দামি নির্বাচন যেটা হচ্ছে, যেটাকে আমরা বাংলায় বলছি সাজানো পাতানো নির্বাচন, এই সাজানো পাতানো নির্বাচনের কারিগর তো নির্বাচন কমিশন। তো ওনারা নিজেরা চোখ বন্ধ করে থাকছেন, চোখ থাকতে অন্ধ। তো ওনাদের কাছে প্রতিবাদ করে কোনো লাভ নেই। আজকে বাংলাদেশের, আমি তো আগেই বলেছি, নির্বাচনী ব্যবস্থা একদম ধ্বংস হয়ে গেছে। এখানে জনগণের স্বাধীন ভোটাধিকারের মধ্য দিয়ে আপনার তার জনপ্রতিনিধি নির্বাচনের যে প্রক্রিয়া, সেটা আজকে নাই হয়ে গেছে। এই সরকার, এই যে বললাম যে স্থানীয় সরকার নির্বাচন, আপনি ধরেন গতকালকেই তো দেখলাম, না আজকে পত্রিকায় দেখলাম যে ইউনিয়ন পরিষদে তারা প্রশাসক নিয়োগের একটা বিল এনেছে। মান্নান ভাই বলতে পারবেন? তো ওনারা সংবিধানের সংশোধন করেছেন, বলেছেন কোনো মানে এই স্থানীয় সরকার বা জাতীয় সরকারের কোনো জায়গাতে আপনার রাখা যাবে না, অনির্বাচিত কাউকে রাখা যাবে না। আচ্ছা, তাহলে এই যে আজকে আপনার ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রশাসক নিয়োগের যে বিধানটা তারা করলো, তো এটা কি সেই সংবিধানের স্পিডের সাথে মানে সাংঘর্ষিক নয়? সেটা সংবিধান পরিপন্থী নয়? এই বিষয়টা নিয়ে তো সংসদে তারা একজনও কেউ কথা বললো না। এর অর্থটা কি? অর্থটা হচ্ছে যে আমার পছন্দ হলে আমি স্থানীয় সরকার ভেঙে দিব, পছন্দ না হলে, আর পছন্দ হলে থাকবে, আর না হলেও যে আমার প্রতিনিধি। ওখানে বলা হয়েছে কি, হয় সরকারি কর্মকর্তা অথবা যে কোনো উপযুক্ত ব্যক্তি, মানে এখানে আওয়ামী লীগের ব্যক্তিকে প্রশাসক নিয়োগ করে দেওয়া হবে। তো এই যে এগুলো করে আসলে আমাদের স্থানীয় সরকারকে একেবারে মানে নষ্ট করে দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বলে তার কিছু নেই, স্থানীয় সরকার একটা দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে, দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। আপনি কিছুদিন আগেই একটা রিপোর্ট দেখছিলাম প্রথম আলো পত্রিকায়, সেখানে আপনার তারা লিখেছে, আমি এখানে বসে বসে দেখছিলাম যে কিভাবে প্রকল্পগুলো বাস্তবায়ন হয়। মানে ধাপে ধাপে ঘুষ দিতে হয়, না দিলে এই প্রকল্প বাস্তবায়ন করা যায় না। এবং এই প্রকল্পের টাকা ছাড় করানোর সময় আপনার ঘুষ দিতে হয়। এই ঘুষ যেরকম সরকারি কর্মকর্তারা নেয়,
যেরকম স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিরা নেয়, সেরকম আওয়ামী লীগ ক্ষমতাসীন দলের নেতারাও নেয়। আপনারা এই যে আপনার একটা ইলেকশনে না পার্টিসিপেট করে আপনি ভাবছেন যে এগুলি কোনো রিফর্ম করা সম্ভব না? জাস্ট শুনেন, এই রিফর্ম করতে হলে যেটা প্রয়োজন, একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার। জনপ্রতিনিধিত্বশীল সরকার করতে গেলে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে সেখানে জনগণের প্রকৃত রায়ের মধ্য দিয়ে যারা জনপ্রতিনিধি হিসাবে সংসদে যাবে তারাই সেখানে আপনার রিফর্মটা করতে পারবে। এখানে দামি নির্বাচনের মধ্য দিয়ে সাজানো পাতানো বা পূর্ব পরিকল্পিত ফলাফল ঘোষণা করার মধ্য দিয়ে যাদেরকে আপনি নির্বাচিত ঘোষণা করছেন তাদেরকে দিয়ে এটা করা যাবে না। আজকে আমি যেটা বলছিলাম, আমাকে একটা মিনিট সময় দেন একটু। এই যে আমরা নির্বাচনটা যে বর্জন করলাম, এই বর্জন তো করছি কেন? যে এই নির্বাচনে যাওয়া মানে সরকারের একটা ফাঁদ। সরকারের ফাঁদটা কোথায়? সরকারের ফাঁদ হচ্ছে এই যে বিশ্ববাসীকে তারা দেখাবে যে 7 তারিখে আমরা নির্বাচন করেছি। এখন আবার দেখেন বাংলাদেশে একটা নির্বাচনী উৎসব চলছে। এই যে আমি বলছিলাম প্রতীক উঠিয়ে নিল, আবার কারো কোনো বক্তব্য ছিল না। মান্নান সাহেব আমার সাথে একমত হবেন নিশ্চয়ই, যে এই যে নির্বাচনে রঙিন পোস্টার, রঙিন লিফলেট, রঙিন ব্যানার, এটা কিন্তু 91 সাল থেকে এ পর্যন্ত ছিল না। 91 সালে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে আপনার বিল পাস হয়েছিল, সাদা কালো লিফলেট থাকবে, সাদা কালো ব্যানার থাকবে, সাদা কালো পোস্টার থাকবে। কিন্তু আজকে এই রঙিনটা করে এই নির্বাচনকে রঙিন করানো হচ্ছে বিশ্ববাসীকে দেখানোর জন্য। এখানে একটা মানে উৎসব মুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। এই সাজানো পাতানো উৎসব দেখিয়ে আসলে গণতন্ত্রের উৎসব হবে না, গণতন্ত্রের মৃত্যু ঘটানো হবে। এই জায়গাতে প্রিন্স ভাই ধন্যবাদ। আমি আপনার কাছে একটু ফিরে আসি আগের কথাতে, ওই যে স্থানীয় সরকারের অটোনমি নিয়ে যখন আপনি কথা বলেছেন, সাথে এবার ইমরান সাহেব প্রিন্স যোগ করেছে যে যখন প্রশাসক অথবা যোগ্য ব্যক্তির কথা, যেটা আপনিও জানেন, এটি প্রায়ই আমরা গণমাধ্যমে দেখছি যে তার বিরুদ্ধে একটা অভিযোগ দিয়ে একজনকে এটা করা হচ্ছে। এটি কি কতটা লোকাল গভর্নমেন্টের অটোনমির উপরে আসছে বা আসছে না বলে মনে করেন? ধন্যবাদ। কতটা ইউনিয়ন পরিষদ আছে বাংলাদেশে? 5000-এর মতন, কম বেশি 5000। জি, 5000 ইউনিয়ন পরিষদ। গত 15 বছরে কয়টা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাসপেন্ড হয়েছে বা ডিসমিস হয়েছে? নট ইভেন 0.1% দায়িত্ব নিয়ে বলতে পারি। সুতরাং স্ট্যাটিস্টিক্যালি আপনি দেখেন এটা একটাই জনাব প্রিন্স পুরোনো মানুষ, খালি অভিযোগ আফটার অভিযোগ, একটা ক্লিশে, চর্বিত চর্বণ শুনতে শুনতে এখন মানে বিরক্তি পড়বো না, কথাটা বেয়াদবি হবে, আমরা বিভ্রান্ত হই। যেমন বর্জন, এটা যদি ওনাদের মূলনীতি হতো, 4টা জাতীয় সংসদ নির্বাচনে 2টা ওনারা পার্টিসিপেট করেছে, 2টা করে নাই, তো হাফ বর্জন হাফ পার্টিসিপেশন। লুক এট দ্যাট এমটিনেস ব্যাক অফ দেয়ার বা লজিক। তারপর দেখেন চিটং সিটি কর্পোরেশন, সিলেট সিটি কর্পোরেশন, কুমিল্লা সিটি কর্পোরেশনে তারা নির্বাচন করেছেন, জিতেছেন, পুরো সময়ও তারা ব্যয় করেছেন। আই ওয়ান্ট টু সে এইটাই কথা যে ওনাদের লজিকে আমি কোনো কনসিস্টেন্সি, ধারাবাহিকতা আমরা পাই না। ওনারা যে কী চায়, একটা জিনিস ওনারা চায় যে কোনোভাবে বাংলাদেশের সিস্টেমটাকে চর্চার পথে না গিয়ে ডিরেল করে দেওয়া। ডিরেলের জন্য তারা নানা কৌশল অবলম্বন করেছেন। তার বিপরীতে আমাদের দলও নিয়মনীতি রক্ষা করে, আইন প্রতিপালন করে কৌশল অবলম্বন করেছে। আমি বলতে বাধ্য হচ্ছি ওনারা কৌশলে মার খেয়েছেন। কৌশলে মার বর্জনই একমাত্র কৌশল হতে পারে না। কোনটা? শুধু বর্জন, সেটা আপনি বলছেন যে কৌশলের অংশই নেবে আমি মনে করি। কারণ শুধু নির্বাচন শুধু ক্ষমতা যাওয়ার জন্য নয়, দলীয় রাজনীতি ওনারা করেন। মোটামুটি একটা বড় দল অবশ্যই বাংলাদেশের। আমার আওয়ামী লীগের যদি মাথা গুনতে যান, হোয়াট ইজ দেয়ার একটা দায়িত্ববোধ আছে না দেশের প্রতি। এই মানুষকে তারা শিক্ষাও দিবেন, মানুষ থেকে শিখবেন, মানুষকে গণতন্ত্র চর্চা শিখাবেন। কিছুই করবেন না, সিম্পলি বলবেন করছে না করব করছে। এই যে গত নির্বাচন যেটা হলো 18 সালে, ওনাদের 7 জন এমপি ছিলেন এবং তারা আনুপাতিক হারে যত সময় ব্যয় করেছেন আপনারা সাক্ষী। আপনি দেখেন, আমি একজন মন্ত্রী ছিলাম, আমি 10 ভাগের 1 ভাগ ইউজ করি নাই। কয়েকজন তাদের যারা আছে নাম বলতে পারি, আমার বন্ধু এক্স্যাক্টলি খুবই চূড়ান্তভাবে ছিলেন। তারপর হলো কি 5 বছর টার্ম, 4 বছর পরে না আমরা নাই। 4 বছর সকল কিছু সুবিধা ভোগ করে বিদেশ গিয়ে কমিটি চেয়ার করে, কমিটি চেয়ার করেছেন সংসদীয় কমিটি ওদের। তারপরে হঠাৎ বললেন, এটিকে আমি বলবো হঠকারী সিদ্ধান্ত। এটাকে এগেইন সেই যে ওনাদের মনে একটা যে সুস্থ রাজনীতিকে ওরা ডিরেল করবেন, উপড়ে ফেলে দিবেন। কারণ আমি বলতে পারছি যেটা প্লিজ ডোন্ট মাইন্ড, কারণ আপনাদের শুরুটা গণতান্ত্রিক পথে নয়।
আপনাদের শুরুটা হয়েছিল বন্দুকের মাধ্যমে, এবং সেই অভ্যাসটা আনফর্চুনেটলি কোট আনকোট শব্দটাকে আপনারা ধারণ করে চলছেন এখনো। ইউ মাস্ট রিয়েলাইজ সেই বাংলাদেশ এখন আর নয় যে বাংলাদেশে আপনাদের প্রতিষ্ঠাতা, পিতা বলতে চাই না, প্রতিষ্ঠাতা দখল করেছিলেন জোর করে সঙ্গী সাথে নিয়ে। দ্যাট ইজ নট দ্য সেম বাংলাদেশ নয়। ওই কৌশল, ওই মত মানে কথাবার্তা এখন আর চলবে না। আচ্ছা, রাজনীতির এই কৌশলগত পরিবর্তন মূল জিস্ট এটা আর কি, মানে আরো একটু বলি, আপনি কি জি, প্রশ্ন please, করবেন আমি please, জানি। please. ওনার শেষ দিয়ে কথা বলি, উনি আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, ওনাকে মিন করে কিছু কথা বলেছেন। আপনি তো তখন সরকারে ছিলেন, আপনি কেন এর প্রতিবাদ করে পদত্যাগ করলেন না? আপনি কেন বের হয়ে আসলেন না? না না, অ্যালাউড না, আপনি তো একজন নাগরিক। আপনি পদত্যাগ করে চলে আসতেন, আপনি উপরেরটাও খাবেন তলারটাও খাবেন, তা হতে পারে না। সরি টু সে। আমি একটু কথা বলি, আপনারা আমাকে সচিব হইতে দেন নাই, উনি কি গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন সেটা আপনি বলছেন? বলতে বললাম, আপনারা আমাকে সচিব হইতে দেন নাই, অতিরিক্ত সচিব হইতে দেন নাই। উনি কিন্তু অ্যাডিশনাল সেক্রেটারি পর্যন্ত, নোটিশ হইতে পারিনি আমি, জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত থেকে। যাই হোক, তখন সরকারি সার্ভেন্ট ছিলেন, উনি সরকারি বেতনভোগ কর্মচারী ছিলেন। তো তখন ওনার যদি এটা মনে হতো যে জিয়াউর রহমান এইভাবে ক্ষমতা দখল করাটা ওনার মানে হয় নাই, উনি যদি ওই ইথিক্স মেইনটেইন করে চলতেন, ওনার পদত্যাগ করা উচিত ছিল। তিনি বলেছেন 18 সালের নির্বাচনে, বলতে দেন, ওনার সময় উনি বলতেন কিন্তু এরকম ভাবে পদত্যাগ দেখা যায় না বাংলাদেশে, দেখা যায় না, কিন্তু উনি যা বলছেন উনি করে দেখাতেন, উদাহরণ সৃষ্টি করতেন, উদাহরণ সৃষ্টি এখন দেখাচ্ছি, তখন সংসদে দেখাচ্ছি। এরপর আর অন্য কি পয়েন্ট আছে? ভাই ওনারা তো বলতে দিচ্ছেন না, প্লিজ আপনি কেন? আচ্ছা, উনি বলেছেন আমার শুধু অভিযোগ আর অভিযোগ। আজকে ওনারা তো বাংলাদেশটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, অভিযোগ করা ছাড়া তো কোনো পথ নাই। ওনারা গণতন্ত্রকে শেষ করে দিয়েছে, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, মানবাধিকার ধ্বংস করে দিয়েছে, উন্নয়নের নামে লুটপাট হচ্ছে। উনি নিজেই যখন পরিকল্পনা প্রতিমন্ত্রী ছিলেন, উনিও বলেছেন বড় বড় মেগা প্রকল্পে বড় বড় লুটপাট হচ্ছে। পত্রিকায় কোট করা হয়েছে ওনাকে, আমি দেখাতে পারি। উনি যখন বলেছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যখন আকাশচুম্বী, উনি বলেছেন বাংলাদেশে গরুরাও তো কচুরিপানা খায়, মানুষরাও কচুরিপানা খেতে পারে। উনিও তো এই কথা বলেছেন। এগুলো কথা বলে জনগণকে তো উনি তো তখন প্রতিবাদ করেন নাই, উনি তো সেই পত্রিকায় প্রতিবাদ করেন নাই সেটার। এটা নিয়ে টক শোতে, রাজনৈতিক মঞ্চে, বক্তৃতায় বহু কথা হয়েছে। এমনকি সংসদে তখন আমাদের প্রতিনিধিরা ছিল, সংসদে আমাদের প্রতিনিধিরা তখন ওইসব কথা বলে ওনাকে কোট করে কথা বলেছেন। এখন উনি বলেছেন যে বিভ্রান্ত করছে। আচ্ছা, বর্জন, আজকে ওনারা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, এখানে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নাই। যেমন ধরেন স্থানীয় সরকার নির্বাচনে বললো, আমরা তো স্থানীয় সরকার নির্বাচন আগে বর্জন করি নাই, আমরা তো করেছিলাম। এই যে আমি সব বাদ দিলাম, এই যে কি বলে দ্বিতীয় গোপালগঞ্জ, যেটাকে বলে গাজীপুর, ওনারা বলেন দ্বিতীয় গোপালগঞ্জ, সেখানে আপনি বলেন নাই, আপনার নেতারা বলে, আপনি যে দল করেন আপনার নেতারা বলেন। গাজীপুরের কথা কোনটা বলছেন? গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রফেসর মান্নান সাহেব বিপুল ভোটে পাশ করলেন বিএনপির প্রার্থী হয়ে। সেখানে ওনার 1 বছর যেতে না যেতেই ওনার নাম বিরুদ্ধে একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে ওনাকে জেলে নিয়ে উনি মাত্র 1 বছর চেয়ারে বসতে পেরেছিলেন। 5 বছরের বাকি 4 বছরই ওনাকে কাটাতে হয়েছে জেলে। হয় জেল থেকে বের হয়ে আসে, 2 মাস থাকে, আবার জেলে যেতে হয়। বেচারা এই করতে করতে অসুস্থ হয়ে বেচারা মারাই গেল। তো এই ধরনের রাজশাহীর বুলবুল ভাই, ওনাকে কিভাবে হেনস্থা করা হয়েছে আমাদের মোসাদ্দেক হোসেন বুলবুল। এসব কারণে আপনাদের নেতারা ডিমোটিভেটেড, ওনারা বলছেন নির্বাচন নাকি আমরা জিতেছিলাম, জিতে কি হয়েছে, আমাদের প্রতিনিধিদের তো ওরা কাজই করতে দেয় নাই। উনি বলছেন কতগুলি ইউনিয়ন পরিষদ, এই যে আইনটা করলো, এখন দেখেন কতগুলি ইউনিয়ন পরিষদ ওনারা ভেঙে দেয়, এখন কতগুলি ভেঙে দেয়। আজকে এটি কি কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য করা হচ্ছে? এটা কর্তৃত্ববাদী শাসন চলছে, তারই প্রতিফলন এটা। উনি বলেছেন আমরা হাফ বর্জন করেছি, হাফিয়ে। হ্যাঁ, আমরা 2014 সালে বর্জন করেছিলাম। কেন? নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধান, তারা এক কলমের খোঁচায় এই যে বিচারপতি খায়রুল হকের একটা ফরমায়েশি রায়ের বরাত দিয়ে তারা এটা বাতিল করে দিয়েছে। সেই রায় আংশিক দেওয়া হয়েছিল। উনি বিচারপতি খায়রুল হক সাহেব উনি অবসরে যাওয়ার আরো প্রায় 1 বছর পরে তিনি পূর্ণাঙ্গ রায় লিখেছেন। তো যাই হোক, সেখানে প্রথম রায় কিন্তু লেখা ছিল 3 বার আরো নির্বাচন এটা হতে পারে। তো সেটা কিন্তু ওদিকে জান নাই। আমাকে শেষ করতে, আমি শেষ করি। উনি এখন বলেছেন আমরা তারপর 2018 সালে গিয়েছিলাম। কেন? ওনারা চ্যালেঞ্জ করেছিলেন
আমরা বলেছিলাম ওনাদেরকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেন, যদি জনগণ আপনাদেরকে ভোট দেয় আমরা আপনাদেরকে স্যালুট দিয়ে ক্ষমতায় বসিয়ে আসবো। ওনারা আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি, ওনারা পাল্টা চ্যালেঞ্জ দিয়েছেন। ওনাদের চ্যালেঞ্জ গ্রহণ করে আমরা নির্বাচনে গিয়েছিলাম। সেই নির্বাচনে কি হয়েছে? ডান্ডা মেরে সব ঠান্ডা করে দেওয়া হয়েছে, ডান্ডা মেরে সব ঠান্ডা করে দেওয়া হয়েছে। আমাদের 17 জন এমপি ক্যান্ডিডেটকে নির্বাচনী মাঠ থেকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের প্রায় 100-র মতন ক্যান্ডিডেটকে মেরে কেটে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায় থেকে শুরু করে আমাদের এই কারণগুলোতে আপনারা ইলেকশনের ব্যাপারে আগ্রহী শেষ না। করি, আচ্ছা। ওনাদের থেকে শুরু করে সবাইকে নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আমাদের 3.5 লক্ষ নেতাকর্মীকে সারা বাংলাদেশের ওই সময় মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করা হয়েছিল। ওনারা ডিএনএ টেস্টের মতো টেস্ট করিয়ে পুলিং অফিসার নিয়োগ করেছিল। আওয়ামী লীগ যারা করে তারা ছাড়া কেউ পুলিং অফিসার হতে পারবে না। তো সেই নির্বাচন তো আমরা গিয়েছিলাম সেখানে দিনের ভোট আগের রাতে করে অনুগত প্রশাসন এই জায়গাতে একটু এই সব অভিজ্ঞতাতে কারণ আপনারা ইলেকশনে নিতে চাইছেন না বা একটু পরিষ্কার, মানে কিছু ক্লারিফিকেশন বোধহয় আপনি এর আগে দিতে কথা যোগ করতে চাচ্ছিলেন। কথা সুনির্দিষ্ট, ওটা আমার কোটেশন নয় যে মেগা প্রকল্প মেগা দুর্নীতি। আমি পড়েছি অন্য আগে পরে অন্য কথা ছিল, আমি দুর্নীতির কথা বলেছি, আমি অস্বীকার করব না। সংসদে বলেছি যে দুর্নীতি বেড়েছে এবং আমি বলেছিলাম অবজেক্টিভলি দেশে প্রকল্প টাকা পয়সা অনেক ঘোরাফেরা করছে, সুতরাং যারা দুর্নীতিবাজ তাদেরও সুযোগ বেড়েছে। এটা ছিল আমার কথা 1 নম্বর। কিন্তু মেগা প্রকল্প মেগা দুর্নীতি আমার শব্দ নয়, উনাদের কারো কারো এবং হয়তো অন্য কারো হতে পারে। মানে অন্য লিটারেচার ছিল, মাঝখান থেকে ওটুকু পিক করা হয়েছে, মানে অন্য লিটারেচার থেকে এটা পিক করা হয়েছে। আর সেকেন্ড একটা ভয়ঙ্কর একটা কথা, খুব লজ্জা লাগে আমি এটা বলতে বারবার, আমি কখনো বলি না মানুষকে কচুরিপানা খেতে। এইটা ছিল একটা একাডেমিক সেমিনার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের, বিভিন্ন ধরনের বিকল্প প্রোটিন খোঁজা যায় কিনা। তো আমি তো কোনো গবেষক ব্যক্তি নয়, আমি ওখানে ছিলাম, তারা দাওয়াত দিয়েছিল আমাকে। আমি বলছিলাম যে আমি শুনেছি, আমার তো একটা কিউরিওসিটি ছিল, তারা পণ্ডিত ব্যক্তিরা সবাই, ভাইস চ্যান্সেলর বাজার, আমি আপনারা তো পণ্ডিত মানুষ, আমাদের কচুরিপানা দিয়েছে ভরে যাচ্ছে, আমরা হাঁটতে পারতেছি না। কচুরিপানা আমাদের প্রধান যে প্রাণী গরু প্রচুর খায়, তার মানে আমি একজন মানুষের মনে করি যে ওখানে হয়তো কোনো খাবার, সে যখন মারা যাচ্ছে না খাচ্ছে, তাহলে এখানে খাবার আছে কিছু। দুনিয়াতে কত মানুষ কত সমুদ্রের থেকে কেঁচো থেকে কী কিছু বাইর করতেছে নানা ধরনের খাবার, একাডেমিক ডিসকাশন। ওই কথাটা বলছিল, ওইটাকে টুইস্ট করে একটা সাংবাদিক, তাদের কাজ কয়েকজন সব নয়, টুইস্ট করে বলছে আমি বলছি এটা খেতে, এইটা মানে অন্যরাও খেতে পারে। অ্যাবসলিউটলি আমি কখন এটা বলি, নাম্বার 1। নাম্বার 2, এরপর ঠিকই দেখা গেল ভিয়েতনাম থেকে কোন কোন জায়গাতে আমাদের লোকেরা ফেসবুক স্ট্যাটাস দিল যে ভিয়েতনামের লোকেরা ওই যে ডোঙ্গাগুলা কচুরিপানার ওইগুলাকে ফুলিয়ে ফাঁপিয়ে খায়। আরও ইন্টারেস্টিং ব্যাপার আমাদের তখন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তিনি হাওরের সন্তান, তিনি বলেছে এটা কথায় যে কচুরিপানার ফুল টুল দিয়ে বেসনে ডুবিয়ে গ্রামাঞ্চলের মানুষে বড়া বানিয়ে খায়, খেয়েছে। তো এটা তো একটা সম্পূর্ণ একটা একাডেমিক, বারবার বলছি আওয়ামী লীগের দুর্ভিক্ষের সময় এটা, মানে এই একাডেমিক ডিসকাশন ছিল। এই খাবারগুলি এখনই ফিজিবল কিনা উনি বলছেন যে এটা এত ক্রাইসিস তো দরকার তো নেই, দরকার হলে মানুষে খাবে, ওনাকে জিজ্ঞেস করবে, প্রয়োজন হলে আমাকে জিজ্ঞেস করবে না। কেঁচোর খায় কি ওই যে সামুদ্রিক জিনিস পরে, বিলের, আমি গ্রামের ছেলে, বিলের ওই যে কি উঠিয়ে উঠিয়ে কি বলে শাপলা, নানা ধরনের খাবার যখন অভাব হয়, ওই যে ব্যাক না ড্যাপ কি বলে মাটির তলে আলুর মতো হয়, ওটাকে আমি জিনিস আর কচুরিপানা খাওয়ার না না আবার টুইস্টিং হচ্ছে। আমি কোনো সময় বলি না, আমি বলছিলাম যে আপনারা বৈজ্ঞানিক খাবার খুঁজতেছেন বিকল্প, এত যখন প্রাণীরা খাচ্ছে কচুরিপানার অভাব নাই, আমরা কোনো রিসার্চ করে দেখি না এইটা মানুষের খাওয়ার যোগ্য মানে আছে। এটা ছিল তখন, এবং ওইটুকু কেটে একটা ইয়াং ছেলে সাংবাদিক, আমরা এটা তো কিছুটা পেলাম। বিশেষ করে এই যে একটু পুরো আগের আলোচনায় ফেরত যাই, যে স্থানীয় সরকার নিয়ে যেই প্র্যাকটিক্যাল রিয়ালিটিগুলির কথা ইমরান সালে প্রিন্স বললেন, যে কারণে ওনারা ইলেকশনের ব্যাপারে আগ্রহী না, ওনাদেরকে বিভিন্নভাবে উনি কতগুলো রিয়ালিটির কথা বলেছেন, এগুলো কি ইলেকশন কমিশন সেগুলোকে ফ্যাসিলিটেট করা উচিত বলে মনে হয়? যে রাজনৈতিক দলগুলো কেন এই অভিযোগগুলো থাকবে কেন মার্কেটে? ইলেকশনে আগ্রহ না হলে রাজনীতি থাকারই কোনো আমি যুক্তি দেখছি না, যেগুলো সংসদীয় রাজনীতি। আমি ওটা ঘরের কাছে উদাহরণ দিই, রাজনীতি আলটিমেট আউটপুটটা ইলেকশন। অ্যাবসলিউটলি। আপনি আপনি ইন্ডিয়া আমাদের ঘনিষ্ঠ, এটা কোনো ভুল বোঝার অবকাশ নেই। তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিআইএম আর আম আদমি পার্টি আর কংগ্রেস পুরনো,
কি যে কিস্তি খেউল আরেস্ট হাড্ডাহাড্ডি ধরা লড়াই, জেলে পুরা মারপিট হচ্ছে আমি এটা ফলো করি জি। আমার নিজের ইন্টারেস্ট আছে Right. আম আদমি পার্টির যে লোক আছে কেজরিওয়াল তাকে আমি পছন্দ করি নানাভাবে এগুলো করি জি জি কিন্তু তারা তো ইলেকশন বর্জন করে না আজ পর্যন্ত পৃথিবীর গণতান্ত্রিক ইতিহাসে জনাব প্রিন্স একটা দেখাক ধারাবাহিকভাবে গ্রহণ বর্জন পরিত্যাগ ইত্যাদি ট্রায়াল এরর এখানে থাকতে হবে Absolutely, এটা সব সময় গবেষণার জায়গা নয় ওকে এটা চর্চার জায়গা আই এগ্রি ওনাদের হয়তো জেনুইন অভিযোগ থাকতে পারে সেই অভিযোগের মোকাবেলা করার নির্বাচন কমিশন মোকাবেলার জন্য আপনি মনে করছেন রাজনীতির মাঠে থেকে সেটা মাটি থেকে এবং বিচারক হলো জনগণ রাইট তাদের কাছে যেতে হবে আমরা শেষ একটা বিরতি নিয়ে আবারও ফিরবো বাকি আলাপটি দুজনের সাথে করব এবং দর্শক আশা করছি আপনারাও আমাদের সাথে সেই সময় পর্যন্ত সাথেই থাকবেন লিটল টাটা মাই টিভি সংলাপে বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আমরা আজকে যে আলোচনায় ছিলাম অনেকটা শেষ রাউন্ডে র্যাপ আপ করতে চাই। আমাদের সাথে যথারীতি পরিচয় দিয়েছি এর আগেও, আবারও বলছি যারা এই মুহূর্তে যোগ দিয়েছেন তাদের জন্য জনাব এম এ মান্নান এমপি, সাবেক পরিকল্পনা মন্ত্রী আমাদের সাথে আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স আছেন আমাদের সাথে। স্যার, আমরা মূলত যে আলাপটি করেছি একটু র্যাপ আপ করি। বিশেষ করে স্থানীয় সরকার নিয়ে তো বড় দাগে অনেক আলাপ করা যায়, তারপরেও কিছুটা আমরা উপজেলা সিস্টেম নিয়ে যখন কথা বলেছেন, সাথে আপনি লোকাল গভর্নমেন্টের অন্য ওয়েঙ্গুলি নিয়ে বলেছেন। এখন বর্তমান যে সিস্টেমটি আছে সেটিকে ব্যাপক রিফর্ম করার জন্য অনেকগুলি রিয়ালিটির কথা ইমরান সালেহ প্রিন্স বলেছেন। আপনার এমনিতে স্যার, যেহেতু আপনি বিউরোক্রেসিতে ছিলেন, মন্ত্রী পরিষদে ছিলেন, আপনার কি ধারণা যে এক্সিস্টিং স্ট্রাকচারের মধ্যে উপজেলা সিস্টেম, এই যে এতগুলি কথা আমরা বলছি যেখানে তারা হলফনামায় তথ্য যেটা দিচ্ছে বা রাজনীতিতে আসতে চাচ্ছে, স্টিল দিস ইজ লুক্রেটিভ ফর পলিটিক্স, তারা তো আসতে চায়। স্থানীয় সরকার নিয়ে বিএনপির অবস্থান আর আমাদের অবস্থান রাত আর দিন। কেন বলি, ৭২-এর সংবিধান আওয়ামী লীগই করেছিল এটা, এবং সেখানে স্থানীয় সরকারের ভূমিকা পরিষ্কারভাবে বিধিবদ্ধ আছে। তারপরে হত্যা, মার্শাল ল, স্বৈরাচারী শাসন 1, স্বৈরাচারী শাসন 2 ইত্যাদি পরে এইটাকে 91-এ যখন ওনারা ব্যাক করলেন থ্রু ইলেকশন, দিয়ে অ্যাবলিশড দ্য উপজেলা সিস্টেম। ইজ হিয়ার, নো নির্বাচন অ্যাবলিশড। 96-এ যখন শেখ হাসিনা কেম ফর দ্য ফার্স্ট টাইম, আমাদের সরকার, আওয়ামী লীগের সরকার উপজেলাকে আবার রিভাইভ করেছে। সুতরাং স্থানীয় সরকার সম্বন্ধে যদি কারো বলার হক থাকে, এটা আওয়ামী লীগেরই আছে। না, কিন্তু যারা লোকাল গভর্নমেন্ট নিয়ে কাজ করেন তাদেরকে অংশ বলতে শোনা যায় যে এরশাদের আমলের পরে উপজেলাটা কিছুটা অর্নামেন্টাল করে রাখা হয়েছিল। আই ডোন্ট এগ্রি উইথ দেম। দেয়ার পণ্ডিত মানুষ, আমি তর্কে যাব না। আমি প্র্যাকটিশনার, আমি গ্রামীণ সরকারের সঙ্গে কাজ করেছি, এজ এসডিও, এজ এডিসি, এজ ডিসি, ইউনো ছিলাম ইত্যাদি ইত্যাদি। আমি সরাসরি বলছি বিশাল রূপান্তর ঘটেছে। কোয়ালিটি অফ প্রতিনিধি যারা এসছে, উপজেলা চেয়ারম্যান যে লেভেলের, এমপি সাহেবদের ডিকটেশন শুনতে হয়, যেটা কথাটি আসলো, সেটি আপনি কিভাবে? না, এটা ব্যক্তিগত ব্যাপার। কোনো লোক ইচ্ছা করে মাথা নুয়ে চলে, তার হ্যাবিট, মানে তারা ডিক্টেটেড হতে চায়, দে ওয়ান্ট। এটা তো ব্যক্তিগত বৈশিষ্ট্য, আমি এখন যাবো না। ওনাদের সঙ্গেও আছে, আমাদের সঙ্গে থাকতে পারে। এটা দলের কোনো বিষয় নয় বা নেতৃত্বের, টপ নেতৃত্বের বিষয় নয়। বাই নেচার দে আর লাইক দ্যাট। আবার কেউ আছে মাথা খাড়া করে দাঁড়ায়, কাজ করে। আমি ওইদিকে যাচ্ছি না, ওইটা ব্যতিক্রম। সার্বিকভাবে আমি এই যে সচেতন নাগরিক, আওয়ামী লীগ কর্মী হিসেবে নয়, আমি বলতে পারি যে স্থানীয় সরকার প্রচুর ইভলভ করেছে। যে আইনের কথা আজকে বললেন, এটা তো টেবিলে এসছে, আলোচনা হবে। এইখানে আমার প্রশ্ন, আপনারা বলছেন এটা অন্যায়, কেন এটা আপনারা কেন সংসদে থেকে এটা প্রতিবাদ করেন না? আজকে আপনার সংসদে নেই, বাইরের থেকে বলছেন অন্যায়, অথবা ভিতরে আপনার বয়স কত শক্তিশালী হতো, আপনি কন্ট্রিবিউট করতে পারতেন, আপনার নিজেদেরকে এটি থেকে বিচ্ছিন্ন করেছেন। এটা আমার দুঃখ আপনাদের প্রতি। এটা সিনিয়র একটা রাজনৈতিক দল, অনেক ভোটও পেয়েছে, 2-3 বার সরকারও গঠন করেছে, অতীত যাই থাক, আমি যাচ্ছি না, লেট আস ফরগিভ এন্ড ফরগেট, বাট দে আর নট শোয়িং দ্য সেন্স অফ রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ। আনফর্চুনেটলি আমার ছোটো মুখে বড় কথা মানায়, বিএনপির মতো বড় রাজনৈতিক দলকে আমি দোষারোপ করতে চাই না এখানে এই বিষয়টা নিয়ে। আমি বারবার বলছি, ওনারা দায়িত্ব এড়িয়ে গিয়ে নিজেদের ক্ষতি কতটুকু করছে তার চেয়ে বেশি ক্ষতি করছে এই দেশে। আপনি কি স্যার, আপনি যেটা বলছেন যে ইভেন এই লোকাল গভর্নমেন্ট ইলেকশনে পার্টিসিপেট করে একটা অ্যাবসলিউটলি সুযোগ ছিল। আমি এগেইন বলছি, এই যে গত নির্বাচনে আমি নির্বাচিত হয়ে আসলাম,
আমার ধারণা এখন বলছি যে ওনারা অংশ নিত খুব ভালো ফল করতো। আমি তো হাজার হলে আমি কোনো পণ্ডিত নয়, বাট আমি তো কিছু ফিল করি, মাঠে আছি তো। আনফর্চুনেটলি না এসে তারা ইররেলেভেন্ট হয়েছে, অপ্রাসঙ্গিক হয়ে গেছেন। আলটিমেটলি তাদেরকে মানুষ ভুলেই যাবে। আচ্ছা, মানে ইলেকশনে অংশ না নেওয়ার না মানে নেওয়ার ফলে পলিটিক্স থেকে এক ধরনের ছোটখাটো ওয়ার্কার যারা আছে গ্রামাঞ্চলে, এই যে শত শত এখন অ্যাপ্লাই করে পার্টিসিপেট করতে চায়, কারণ তারা মরিয়া হয়ে গেছে। আর কতদিন, 20 বছর যাবত আমরা কথা বলতে পারছি না, যাচ্ছি না। এই যে ইলেকশনটিকে এক ধরনের পলিটিক্সের আলটিমেট আউটপুট, যেটা সিজন পলিটিশিয়ান মান্নান ভাই বলছেন, আপনি কি তার সাথে দ্বিমত করেন? বা দেখুন, আমি যে কথা বলতে চাই, রাজনীতি এবং নির্বাচন একে অপরের পরিপূরক। আমরা বিএনপির একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল, নির্বাচন করে আমরা জনগণের রায় নিয়ে ক্ষমতায় গিয়ে আমাদের নীতি আদর্শ কর্মসূচি জনগণের কল্যাণে আমরা বাস্তবায়ন করতে চাই। কিন্তু বর্তমানে নির্বাচনের নামে কি হচ্ছে, এই যে আপনি ধরেন 7ই জানুয়ারি যে নির্বাচন, আমি দামি নির্বাচন কেন বলি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে দামি প্রার্থীর কথা বলেছেন। গণভবন থেকে নির্বাচন পরিচালনা করা হয়েছে, সেখানে আওয়ামী লীগের প্রার্থীও দিয়ে দেওয়া হয়েছে, আবার ট্রাক মার্কা ইগল মার্কার প্রার্থীও আওয়ামী লীগের তারা ঠিক করে দিয়েছে। এমনকি বিরোধী দলের জাতীয় পার্টির 26টি আসন তারা দিয়ে দিয়েছে। সরকারকে গঠন করবে তারাই করবে, বিরোধী দলে কে বসবে সেটাও মানে শেখ হাসিনা ঠিক করে দেন। আর বাংলাদেশের রাজনীতি তো আওয়ামী লীগ বাংলাদেশের মধ্যে রাখে নাই, এটা তো পার্শ্ববর্তী দেশে নিয়ে গেছে। আপনার দুই কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, যিনি বিরোধী দলের নেতা, যার বিরোধী দলের নেতা হওয়ার জন্য শেখ হাসিনার অনুমোদন নিতে হয়েছে। তো এই দুই কাদের সাহেব হাতে হাড়ি ভেঙে দিয়েছেন। ওবায়দুল কাদের সাহেব বললেন 7ই জানুয়ারি নির্বাচনে ভারতকে তারা পাশে পেয়েছে, ভারত ছাড়া এই নির্বাচন তারা করতে পারতো না। আর জিএম কাদের সাহেব ইন্ডিয়ার থেকে ঘুরে এসে বললেন ইন্ডিয়া কি বলেছে তাদের অনুমতি নিয়ে বলা যাবে না। আবার নির্বাচনের পরে বলছেন যে 3টি দেশ, ভারত, চীন এবং রাশিয়া, 3 দেশ চেয়েছে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য। তা বাংলাদেশের রাজনীতি কি জনগণের কাছে আছে? এইটা তো আওয়ামী লীগ নিজের হাতে ধরে এটা তুলে দিয়েছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের সাথে আমাদের কি সখ্যতা আছে? আমরা বলতে চাই জনগণের যে চাওয়া ছিল একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, ইন্টারন্যাশনাল রিলেশন তো আপনারা মেইনটেইন করেছেন। আমি বলছি, সেখানে আসছি, আমাদের চাওয়ার সাথে তাদের চাওয়া মিলে গিয়েছিল। ওকে, এইখানেই এইটুকের মধ্যেই আমাদের ইকুয়েশন। এছাড়া তাদের মুখাপেক্ষী হয়ে আমরা দাবি তুলে নাই, তাদের মুখাপেক্ষী হয়ে আমরা আন্দোলন করি নাই, তাদের মুখাপেক্ষী হয়ে আমরা নির্বাচন বর্জন করিনি। নির্বাচন বর্জন করেছি জনগণের চাহিদা অনুযায়ী। নির্বাচন বর্জন যে একটা সঠিক সিদ্ধান্ত ছিল, 7ই জানুয়ারি সে আমি দামি নির্বাচন, যেটা আমি বললাম গণভবন থেকে পরিচালনা করা হয়েছে, সেই নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করে বর্জন করে সেটা প্রমাণ করে দিয়েছে। এখন আবার সেই আওয়ামী লীগ এখন খাদের মধ্যে পড়ে গেছে, খাদের মধ্যে দিনের বেলা খাদে পড়েছে, খাদে পড়ে তারা এখন সার্টিফিকেট আদায় করছে। ক্ষণে আপনার হিন্দুস্তানের সার্টিফিকেট, ক্ষণে পাকিস্তানের সার্টিফিকেট, এটা নিয়ে তারা এগুলিকে মার্কেটিং করে জনগণকে বিভ্রান্ত করতে চায়। এবং এই যে আমার আমি দামি মার্কা যে আরেকটা নির্বাচনী উৎসব তারা দেখা যায়, এটার নাম গণতন্ত্র। রাজনৈতিক দলগুলো প্রত্যেকেই মার্কেটিং করেছিল, সেলফ মার্কেটিং, এবং ইন্টারন্যাশনাল লবি লিয়াজ প্রত্যেক করেছে। কিন্তু সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে শক্তিশালী অবস্থানে আওয়ামী লীগ এই জায়গাতে বেটার পারফর্ম করেছে? এরকম কোনোভাবেই না। আচ্ছা, কোনোভাবেই না। আজকে যে শেখ হাসিনা বলছেন যে তার সরকারকে উৎখাতের ষড়যন্ত্র চলছে, আজকে উনি হঠাৎ করে কথা বললেন কিভাবে? বললেন যে অতি ডান অতি বাম তারা এক হয়েছে। বাংলাদেশে কি অতি ডান অতি বামের কোনো অস্তিত্ব আছে? আজকে এই কথা বলে তিনি কি বুঝাতে চান এটা কিন্তু উনি বলেন নাই। কিন্তু ওনার এই কথাতে এবং ওবায়দুল কাদের সাহেবের প্রতিদিনের এই বয়ানে প্রমাণ হচ্ছে তারা অস্থিরতার মধ্যে আছে, তারা একটা ঘাটতির মধ্যে আছে। তারাও যে আমি বললাম খাদের মধ্যে পড়ে গেছে, এই খাদ থেকে উঠার জন্য তারা একটা সিঁড়ি খুঁজছে। তারা আবার এই উপজেলা নির্বাচনকে সেই সিঁড়ি হিসাবে ব্যবহার করে, এখানে আমি আগেই বলেছি প্রথমার্ধে যে বক্তব্যগুলো দিয়েছিলাম সেখানে বলেছি যে সেখানে এই উপজেলা নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখানোর জন্য প্রতীক উঠিয়ে দিয়ে তারা বিএনপির কিছু লোককে দাঁড়িয়েছে। আমি তো বললাম তো কিছু লোক দাঁড়িয়েছে, এটা কিছু লোক বলতে সবাই দাঁড়িয়েছে তা না। আমি তো হিসাব দিলাম 150টি আসনে নির্বাচন হচ্ছে, সেখানে আমাদের 450 প্রার্থী থাকার কথা, সেখানে মাত্র 76 জন প্রার্থী। এদের মধ্যে 8 জন মাত্র ফাইটিং ক্যান্ডিডেট ছিল, বাকি 20 জন আর নাই চেয়ারম্যান পদে। এই যে 8 জন,
এদের উপরে আওয়ামী লীগের কিছু লোক ভর করেছে। আচ্ছা, ওই যে ওনারা আমি দামি নির্বাচন করেছে, এদেরকে প্রভোক করে দাঁড় করানো হয়েছে, ভর করেছে, আচ্ছা, ভর করে এদেরকে প্রমোট করছে। এখন ধরেন কিছু হয়তো তারা এই গ্রহণযোগ্য দেখানোর জন্য কাউকে বিজয়ী ঘোষণা করে বলবে যে দেখো নির্বাচনটা তো নিরপেক্ষ হয়েছে, আপনি 8 তারিখে নির্বাচন, 8 তারিখে রাত্রেই দেখবেন এরকম কিছু ফলাফল। কিন্তু বিএনপির নেতা কর্মী সমর্থক শুভানুধ্যায়ী এবং জনগণ যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা এক দফা আন্দোলনে আছে, তারা কখনো এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। এই নির্বাচনে অংশগ্রহণ করা মানে এক দফার সাথে বেইমানি করা, বেগম খালেদা জিয়ার সাথে বেইমানি করা এবং তারেক রহমানের সাথে বেইমানি করা। এইজন্য তারা এই নির্বাচনে অংশগ্রহণ। একটু বানর ভাইকে যোগ করতে বলি, সেটা হচ্ছে বানর ভাই এই যে রাজনৈতিক দল। আচ্ছা, আরেকটি কথা, উনি একটা প্রশ্ন বলছিলেন যে এই সব নির্বাচন বর্জন করতে করতে আমরা নাকি অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছি। আমরা যদি অপ্রাসঙ্গিক হয়েই থাকি তাহলে ওনার নেত্রী, ওনার নেতা ওবায়দুল কাদের কেন প্রতিদিন বিএনপির নামে সকাল বিকাল তারা বয়ান দিচ্ছে? এই প্রসঙ্গে বলবেন উনি ভেরি মাচ প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক কি কারণে? বিএনপি সঠিক অবস্থানে আছে। আজকে আওয়ামী লীগের যে দুর্নীতি, তাদের যে লুটপাট, তাদের যে অগণতান্ত্রিক গণবিরোধী কার্যকলাপ, এগুলো আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি বলে আমি একটু সাপ্লিমেন্ট করতে বসে হচ্ছে মানে এই যে একটু আগে কথা হলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিভিন্ন দেশের সাথে একটু ইন্টারাকশনে যায় সব সময়। ইন্ডিয়ার কথা আসছে, রাশিয়ার কথা এসছে, চায়না, আমেরিকা, সবাই করেছে কম বেশি। তো এটি খুব ঘুরে ফিরে ইলেকশন টাইমে খুব বেশি আলোচিত হয়। একটি কথা আমাকে বলতে দেন, 1 মিনিট। পরিহাস আমি বলবো, প্রিন্স তাকে বলছি, ডোমেস্টিক কৌশলে হেরেছেন। আমি বারবার বলেছি আমার কথা, তিনি কাউন্টার করতে পারেন। আন্তর্জাতিকভাবেও তাদের কৌশল, তিনি নিজে বললেন ভারত, চীন, রাশিয়া তার কথা আমাদেরকে সমর্থন করেছে, ক্লিয়ার বলেছে। সেক্ষেত্রে কি আওয়ামী লীগের কমিউনিকেশন বেটার ছিল আপনার মনে হয়? এই কথা আমি আসছিলাম যে উনি বলছেন যে ভারত, চীন, রাশিয়া তিনটাই চাইছে আমরা থাকি। এটা জাতীয় পার্টির চেয়ারম্যানের বক্তব্য, আমি ওনাকে কোট করেছি, যেই বললাম হতে পারে। আর করো চতুর্থ যে জায়গায় ওনারা আশা করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র, উনি বলেছেন তাদের চাওয়ার সাথে কথাবার্তা আমরা আশা করি নাই। আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমাদের প্রাক্তন উপনিবেশবাদী শক্তি যুক্তরাজ্য প্রতিটি কিন্তু নির্বাচনের পরে আমাদেরকে অভিনন্দন জানিয়েছে। আচ্ছা, এখানে আমি একটু প্রশ্ন করতে চাই, ওই অভিনন্দন বার্তায় কোথাও কি লেখা আছে যে এই নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে? আপনারা ভারতের চিঠিতে আছে, আপনাদের চীনের চিঠিতে আছে, আপনাদের রাশিয়ার চিঠিতে আছে, ওই সব দেশের চিঠিতে আছে। কখনোই না। আপনারা যে সাত দিয়ে মাছ ধরতে চাইলে তো এবং তারা আমাদের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে জনগণের কল্যাণে। একটা প্রসঙ্গ, তার মানে কি পলিটিক্যাল পার্টিগুলোর বিদেশি রাষ্ট্রের সাথে কমিউনিকেশনও কি একটা বড় ফ্যাক্টর বলে আপনি মনে করেন? আজকালকার গ্লোবালাইজড ওয়ার্ল্ড, এটা রিয়ালিটি অফ কোর্স। ওকে, এখন স্বীকার করেন, আমরা করব, এখন স্বীকার করে। তার মানে প্রিন্স ভাই, যদি এটি একটি পলিটিক্যাল একটা কালচারের অংশ হয়, আপনি এটাকে আপনার গণতন্ত্রটা একসময় স্বীকার করতে না। আমি বলছি গণতন্ত্রটা একটা কোনো দেশের বিষয় নয়, এটা গ্লোবাল ইস্যুতে পরিণত হয়েছে। এবং যেসব দেশে গণতন্ত্র আছে তারা একটা জোট, যে দেশে গণতন্ত্র নাই তারা কিন্তু একটা জোট। এই যে উনি বলেছেন ভারত, রাশিয়া, চীন, রাশিয়া চীনে তো গণতন্ত্রের লেশ মাত্র নাই। ভারতে যেটা আছে সেই গণতন্ত্র আজকে হুমকির মুখে। উনি একটু আগে বললেন ভারতের নির্বাচন, এই যে আম আদমি পার্টির ক্যাজুয়াল ওনারা নির্বাচন করছে। ভারতে এখনো পর্যন্ত নির্বাচনী ব্যবস্থা কিছুটা হলেও টিকে আছে, বিন্দু মাত্র নাই। ভারতের বিশ্লেষকরাই বলছে ভারতের গণতন্ত্র আজকে হুমকির মুখে, প্রশ্নের মুখে। একেবারে শেষের দিকে লাস্ট মিনিট, যে কারণে আমি বলছি যে আজকে গণতান্ত্রিক যে বিশ্ব, সেই বিশ্ব আজকে একজোট। আজকে বাংলাদেশের গণতন্ত্র আজকে হাইব্রিড পর্যায়ে তো নাই। গণতন্ত্রের সূচক কোন জায়গায় নেমেছে, দুর্নীতির সূচক কোন জায়গায় বলছেন? যে দেশগুলোতে গণতন্ত্র প্র্যাকটিস হয় না তাদের সাপোর্ট অতটা সিগনিফিকেন্ট কিছু না। অবশ্যই না, অবশ্যই না। আজকে দেখেন, এই যে আজকে যে আমরা দেখলাম একটা অর্থনৈতিক সম্মেলন হচ্ছে, এই যে কি ঢাকা চেম্বারের একটা প্রোগ্রামে, সেখানে কি আসছে বক্তব্যগুলো? অর্থনীতিবিদরা, বাংলাদেশের অর্থনীতিবিদরা বলছে যে জনগণের চোখে যদি সরকারের গ্রহণযোগ্যতা না থাকে, জনগণ যদি উপলব্ধি না করে যে এখানে গণতন্ত্র আছে, তাহলে এই দেশের অর্থনীতি একেবারে শেষের দিকে। সেই কারণে বাংলাদেশের অর্থনীতি আজকে মুখ থুবড়ে পড়েছে এবং তার পুরোপুরি
আপনার ইয়েটা বহন করতে হচ্ছে এদেশের জনগণ। মানব ভাই, লাস্ট মিনিট একটু ক্লোজিং রিমার্কস কিছু থাকলে আপনি বলতে পারেন, বিশেষ করে যে কথাটি বলছিলেন কিছু শেষ বক্তব্য আপনার। না, এটা তো একটা বিস্তারিত আলোচনা হয়েছে, আমি তাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমি যারা বারবার বলছি, আমি শুধু আওয়ামী লীগের মুখপাত্র নই, আওয়ামী লীগের হিসেবে বলছি না, একজন সচেতন নাগরিক, বয়োজ্যেষ্ঠ নাগরিক। আমি আমার দেশের মঙ্গল চাই, আমি আমার দেশের উন্নয়ন চাই, আমার দেশের সাধারণ মানুষের কল্যাণ চাই। সেই আলোকে বলছি, দায়িত্ব হাজার প্রতিকূলতার। একটা উদাহরণ দিই, Please, please, বঙ্গবন্ধু, সামরিক শাসন পাকিস্তানের, এলএফও ওনারা ভাষা দিলে লজ্জা লাগে। তখনও গণতন্ত্র নির্বাচনের কিছু ব্যবস্থা ছিল, আজকে সেই ব্যবস্থাকে আপনারা ধ্বংস করে দিয়েছেন। সেই ব্যবস্থাকে আপনারা ধ্বংস করে দিয়েছেন। উদাহরণ বলছি যে কিভাবে রাজনীতি করতে হয়। বঙ্গবন্ধু আজীবন সামরিকের পরে সামরিক, দেশীয় বিদেশি সব করে। এখন আপনারা কি করছেন? চূড়ান্ত নির্বাচন আলোচনায় যোগ দেওয়ার জন্য মিস্টার এম এ মান্নান এবং সৈয়দ ইমরান সালেহ প্রিন্স দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ প্রিন্স ভাই। আমরা আবারও অন্য কোনো সময় আবার আলাপ করব। দর্শক, আপনারা যারা আমাদের সাথে ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের নিটল টাটা মাই টিভি সংলাপ এখানেই শেষ করছি।